এখন বাবা মা এসেছিল, তারা কিছুটা হলেও হতাশ। তারা আশা করেছিল, তারা মনে করেছিল যে সর্বোচ্চ সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট হবে। কিন্তু সঞ্জয় রায়ের প্রতিক্রিয়া অনেকে জানতে চাইছেন যে কেমন ছিল। আমরা আদালতে একেবারে তার কাছেই দাঁড়িয়েছিলাম, পাচ্ছি যে সঞ্জয় একেবারে ভাবলেশীন। যখন তার টিল ডেথ, যতদিন বেঁচে থাকবে তাকে কারাবাস করতে হবে, তারপরে তাকে কান্নায় ভেঙে পড়া, তাকে ভয় পাওয়া, কোনো রকম তার মধ্যে প্রতিক্রিয়া দেখতে পাইনি। পুরো সময়টাই তিনি ছিলেন ভাবলেশীন। এটা কিন্তু সত্যি ভাবার যে এইরকম একটা ঘটনার পরে, এইরকম একটা রায় ঘোষণার পরেও একজন আসামি কিভাবে এইভাবে ভাবলেশীন হয়ে থাকতে পারে। সুচিন্ত বলুন বা আমি বলবো যে কোনো রকম ভয় ডরহীন হিসাবেই তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার চোখে মুখে বা শরীরী ভাষায় কোনো রকম ভয় বা কোনো আতঙ্কের ছাপ আমরা লক্ষ্য করিনি। আইনজল্লা কোর্টের সামনে মেট্রো যে স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের সামনে সেখানে অবস্থান অভয়ার ঐক্যমঞ্চ, সেখানে অভয়া মঞ্চের সেখানে সবাই দাবি জানাচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবে। এমনকি তার বাবা মায়ের পক্ষ থেকেও দাবি জানা হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে ফাঁসির জন্য। ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আপনারা সবাই জেনেছেন যে আর.জি. কর কাণ্ডে মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায়, তার সব পর্যায়ে দাবি ছিল যে সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ সেন্টেন্স, ফাঁসি হোক সঞ্জয় রায়ের। কিন্তু আদালত সেই দাবিতে কিন্তু সাড়া দেয়নি। আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে যে সমস্ত সাক্ষী সাবুত তথ্য প্রমাণ আদালতের কাছে উপস্থিত হয়েছে, তার ভিত্তিতে আদালত এই জায়গায় পৌঁছেছেন, এই জাজমেন্ট দিচ্ছেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয়। সেই কারণে আমি তাকে কোনো রকম কোনো ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স আমি ঘোষণা করতে পারছি না। আমি যে 3টি ধারায় সঞ্জয় রায়কে গত 18ই জানুয়ারি 2025 তাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত, ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শিয়ালদা। সেখানে তিনি 64 ধারায় অর্থাৎ রেপ, সেই ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাইন, অনাদায়ে আরও কিছু মাসের জেল। তারপরে যে 103(1) অর্থাৎ মার্ডার, সেই মার্ডারের জন্য সেখানেও যাবজ্জীবন এবং ফাইন ঘোষণা করেছেন। এবং 66 যেটা রেপ এবং রেপকালীন যে অত্যাচার এবং যাতে তার মৃত্যু হতে পারে, সেই 66 ধারায় তার আমৃত্যু অর্থাৎ যতদিন তিনি জীবিত থাকবেন তাকে কারাবাস করতে হবে এবং একই সঙ্গে ফাইন করেছেন। এবং আদালত এও নির্দেশ দিয়েছেন যে ভিকটিম তো চলে গেছেন, কিন্তু ভিকটিমের যে পরিবার আছে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। কিন্তু একটা প্রশ্ন, একটা বক্তব্য খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। আপনারা দেখছেন এই মুহূর্তে শিয়ালদা কোর্টের সামনে মেট্রো যে স্টেশন আছে, সেই মেট্রো স্টেশনের সামনে সেখানে অবস্থান অভয়ার ঐক্যমঞ্চ, সেখানে অভয়া মঞ্চের সেখানে সবাই দাবি জানাচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবে। এমনকি তার বাবা মায়ের পক্ষ থেকেও দাবি জানা হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করবে ফাঁসির জন্য। কিন্তু সব পক্ষই উচ্চ আদালতে যেতে পারে। সঞ্জয় রায় যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যাকে টিল অ্যালাইভ যতদিন বেঁচে থাকবেন কারাবাস, সে তার প্রেক্ষিতেও তিনি উচ্চ আদালতে যেতে পারেন। প্রত্যেকের আইন তার সেই পারমিশন আছে, আইনে সে যেতে পারে উচ্চ আদালতে। কিন্তু সামগ্রিকভাবে একটা প্রশ্ন সাধারণ নাগরিক হিসাবে, আইনজীবী হিসাবে নয়, উঠে আসছে যে সঞ্জয় রায় তার যে সাজা ঘোষণা হলো, এখানেই কি আর.জি. কর কাণ্ডের পরিসমাপ্তি ঘটবে? এখানেই কি নাগরিক সমাজ নিজের বাড়ি ফিরে যাবে? এরপরে কি আর কোনো প্রশ্ন, কোনো বক্তব্য, কোনো আলোচনা আর.জি. কর বা এই অভয়ের মৃত্যু নিয়ে হবে না? সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা মনে করি, নাগরিক সমাজ মনে করে, এই বাংলার মানুষ, এই দেশের মানুষ মনে করে যে আর.জি. কর কাণ্ডে সঞ্জয় রায় শুধু একাও দোষী নয়, এর পেছনে আরও অনেক বড় বড় মাথা আছে। তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, আড়াল করা হয়েছে। এখনও কারোর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি, তাদেরকে খুঁজে বের করতে হবে। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই, তারা তদন্ত করে সঞ্জয় রায়কে আজকের দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন টিল অ্যালাইভ তাকে
জেলে থাকার নির্দেশনা করে দিয়েছেন, ঠিক বাকিদেরকেও ঠিক একইভাবে যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিচার করে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু আরজিকর কাণ্ডে নয়, সমাজের সর্বস্তরে মেয়েদের প্রতি যে অন্যায় এবং মেয়েদের প্রতি যে আজকের যে নির্যাতন চলছে, সে তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি নিতে হয়, তাহলে শুধু সঞ্জয় রায় নয়, এর পেছনে রাঘব বোয়াল, বিভিন্ন বড় বড় মাথা যারা আছে তারা অবশ্যই আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। সে খুঁজে বের করার দায়িত্ব আমাদের নয়, সেটা খুঁজে বের করার দায়িত্ব নাগরিক সমাজের নয়, সেটা দায়িত্ব সিবিআইয়ের। এবং আদালত সেটা দেখছেন সিবিআই কি করছে এবং না করছে। কারণ আপনারা জানবেন অনেকগুলো প্রশ্ন যেগুলোর কিন্তু রহস্য সত্যি সত্যি কিন্তু সিবিআই এর চার্জশিটে উঠে আসেনি। কেন 14 ঘন্টা দেরি হয়েছিল এফআইআর হতে? কেন ভিকটিমের মাকে মিথ্যে কথা বলা, পরিবারকে মিথ্যে কথা বলা হয়েছিল? কেন ভিকটিমের বাবা মাকে ঘটনাস্থলে দীর্ঘ সময় যেতে দেওয়া হয়নি? কেন ভিকটিমকে দ্রুত তাকে চুল্লির মধ্যে পুড়িয়ে দেওয়া, দাহ করার প্রচেষ্টা হয়েছিল? অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আজকের কিন্তু রহস্যাবৃত থেকে যাবেন। আশা করি সেগুলোর জাল উন্মোচিত হবে এবং একইভাবে আরও যারা আছে, ইতিমধ্যে দুজনকে কেসে অ্যারেস্ট করা হয়েছিল। অভিজিৎ মণ্ডল তৎকালীন টালা থানার ওসি এবং আরজিকরের তৎকালীন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তারা দুজনেই কিন্তু ইতিমধ্যে আরজিকর কাণ্ডে জামিনে মুক্ত হয়ে গেছে। তার বাবা মা এসেছিল আজকে, তাদের এই রিয়াকশন কি, যাবজ্জীবন শোনার পরে তাদের রিয়াকশন কেমন ছিল? এখন বাবা মা এসেছিল, তারা কিছুটা হলেও হতাশ। তারা আশা করেছিল, তারা মনে করেছিল যে সর্বোচ্চ সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট হবে, কিন্তু সেটা না হয় তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার জায়গা রয়েছে। তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে। এবং সঞ্জয় রায়ের প্রতিক্রিয়া অনেকে জানতে চাইছেন যে কেমন ছিল। আমরা আদালতে একেবারে তার কাছেই দাঁড়িয়েছিলাম। ওপেন এজলাসে রায় ঘোষণা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে সঞ্জয় একেবারে ভাবলেশীন। যখন তার টিল ডেথ, যতদিন বেঁচে থাকবে তাকে কারাবাস করতে হবে, তারপরে তাকে কান্নায় ভেঙে পড়া, তাকে ভয় পাওয়া, কোনো রকম তার মধ্যে প্রতিক্রিয়া দেখতে পাইনি। পুরো সময়টাই তিনি ছিলেন ভাবলেশীন। এটা কিন্তু সত্যি ভাবার যে এইরকম একটা ঘটনার পরে, এইরকম একটা রায় ঘোষণার পরেও একজন আসামি কিভাবে এইভাবে ভাবলেশীন হয়ে থাকতে পারে। কালকে শুনছিলাম কান্নাকাটি করছিল, এই শনিবার দিন যে বলছিল কান্নাকাটি করছিল, কিন্তু আজকে কিন্তু প্রথম দফায় যখন যে তার বক্তব্য শোনার জন্য আদালত প্রায় দীর্ঘ সময় 40-45 মিনিট তিনি ডকে দাঁড়িয়েছিলেন, সেখানেও ছিলেন ভাবলেশীন, নির্বিকার। এবং 2:45 মিনিটে আজকে 25 জানুয়ারি, আজকে 20 জানুয়ারি 2025, সেখানেও কিন্তু সঞ্জয় রায়কে যখন ডকে দাঁড় করানো হয়েছে, সেখানেও তাকে ভাবলেশীন হয়েছে দেখতে হয়েছে। বাংলায় নিশ্চিন্ত বলা হয়, নিশ্চিন্ত বলুন বা আমি বলবো যে কোনো রকম ভয় ডরহীন হিসাবেই তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার চোখে, মুখে বা শরীরী ভাষায় কোনো রকম ভয় বা কোনো আতঙ্কের ছাপ আমরা লক্ষ্য করিনি। আইনজীবী হিসেবে আপনি এই রায় কতটা সন্তুষ্টি? এবং দেখুন, আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে তদন্ত করেছে সিবিআই এবং সিবিআই বিভিন্ন সাক্ষী আদালতে প্রডিউস করেছেন, তাদের বিভিন্ন ফরেনসিক রিপোর্ট আদালতের সামনে এসছেন। সিবিআই তদন্ত, সিবিআইয়ের কাগজপত্রের ভিত্তিতে আদালতের মনে হয়েছে যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয়, তাই তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়নি। সেখানে কোনো ফাঁকফোকর থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে সিবিআইয়ের তদন্তে। সিবিআই যে সমস্ত দলিল দস্তাবেজ আদালতে পেশ করেছে, সেই কারণেই হয়তো আদালতের মনে হয়নি এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয়, সেই কারণেই হয়তো ক্যাপিটাল পানিশমেন্ট দেননি। সিবিআই যদি ফাঁকফোকর থেকে থাকে, সেটাও কিন্তু ভিকটিমের পরিবার বা সিবিআই ভবিষ্যতে সংশোধন করে নেবে এবং প্রয়োজনে তারা যদি মনে করে, তারা উচ্চ আদালতে আপিলেও যেতে পারে।